নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার রাজ্যপালকে চিঠি লিখলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের পরিদর্শনের অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন শুভেন্দু। বাংলায় ভোট পরবর্তী হিংসা এখনো অব্যাহত রয়েছে, আর সেই ভোট পরবর্তী হিংসায় যাতে পরিদর্শন করেন রাজ্যপাল, সেই প্রসঙ্গে এবার চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে চিঠি শুভেন্দু অধিকারীর। ভোটের ফলাফল মিটে গিয়েছে, কিন্তু রাজ্যে এখনো হিংসা অব্যাহত, আর এই হিংসা অব্যাহতর কারণেই এবার রাজ্যপালকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। আমরা দেখেছি 4 তারিখে ভোটের রেজাল্ট বেরিয়েছে এবং সেই রেজাল্ট অনুযায়ী রাজ্যে আমরা দেখেছি তৃণমূল যথেষ্ট আসনে জয়লাভ করেছে, এবং তারপর থেকে যে অভিযোগ আসছে যে বিজেপির কর্মীদের উপর একটা হিংসা হামলার অভিযোগ উঠছে, সামনে আসছে, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছেন। পরিদর্শনের জন্য তিনি চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। বাংলায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যপালকে চিঠি শুভেন্দু অধিকারীর। রাজ্য পরিদর্শনের অনুরোধ জানিয়ে চিঠি। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, দেখো, ইতিমধ্যেই কিন্তু যে ভোট পরবর্তী হিংসা, এই ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব, এবং রাজ্য বিজেপি চিন্তিত এবং রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু ইতিমধ্যেই রাজ্যপালকে একটি চিঠি লিখেছেন। তাতে তিনি জানিয়েছেন যে এখনই, অর্থাৎ এই ভোট পরবর্তী হিংসা যেভাবে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে, তাতে কিন্তু রাজ্য বিজেপি চিন্তিত। এখনো পর্যন্ত প্রায় 10,000 বিজেপি কর্মী তারা ঘর ছাড়া হয়েছেন, এবং উত্তর 24 পরগনা, বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলা এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, বিভিন্ন যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে বিজেপি কর্মীরা একের পর এক আক্রান্ত হচ্ছেন। এবং তিনি জানিয়েছেন 2021-এ যখন ভোট পরবর্তী হিংসা হয়েছিল সেই স্মৃতিকে কোথাও উস্কে দিচ্ছে, এবং তার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য রাজভবনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অন্যদিকে বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, সেন্ট্রাল ফোর্স, কিন্তু সেই সেন্ট্রাল ফোর্সকে সঠিকভাবে যাতে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় সেটা কিন্তু রাজ্য পুলিশ সঠিকভাবে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করছে। এখানেই আমার প্রশ্ন যে সায়ন্তন, এখানে আমার একটা প্রশ্ন রয়েছে। সায়ন্তন, আমাকে শুনতে পাচ্ছ? এবং দ্রুত রাজ্যপালকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। হ্যাঁ সায়ন্তন, এখানেই আমার প্রশ্ন রয়েছে যে ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরও আমরা জেনেছিলাম 19 তারিখ পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তা কেন্দ্রীয় বাহিনীদের তাদের উপস্থিতি থাকার পরও কিভাবে এই আক্রান্তের খবর সামনে আসছে? দেখো, শুভেন্দু অধিকারী তিনি যেটা চিঠিতে স্পষ্ট করেছেন যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কিন্তু 2021-এর নির্বাচনের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ভোটের পর ছিল। রাজ্য পুলিশ সেই কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করছে না। আক্রান্ত কর্মীরা, অর্থাৎ বিজেপি কর্মীরা যেখানে আক্রান্ত হচ্ছেন সেই আক্রান্ত কর্মীদের বাড়িতে এই কেন্দ্রীয় বাহিনী অনেক পরে পৌঁছাচ্ছে। অর্থাৎ রাজ্য পুলিশকে দোষারোপ করেই রাজ্যপালকে তিনি চিঠি দিয়েছেন, যাতে রাজ্যপাল তিনি স্বতঃপ্রণোদিত হয়ে একটি ব্যবস্থা গ্রহণ করেন এবং সক্রিয় হোক রাজভবন। এই চিঠিতে কিন্তু বারবার তিনি উল্লেখ করেছেন, এবং সেই চিঠি ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যপালকে পাঠিয়েছেন, এবং তাতে প্রায় 10,000 কর্মী ঘর ছাড়া এবং সেন্ট্রাল ফোর্স থাকলেও বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, এই অভিযোগ কিন্তু তোলা হয়েছে। ধন্যবাদ সায়ন্তন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীর সমর্থকেরা, অনেকে ঘর ছাড়াও হতে হয়েছে, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী চিঠি লিখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। পরবর্তী খবরের দিকে নজর রাখবো। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকেরা ঘর ছাড়া হয়েছেন অনেকেই, আর এই অবস্থায় আক্রান্ত দলীয় কর্মীদের পাশে এসে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মানেই না, এরা তো বদলাই যায়, এরা বদলে বিশ্বাস করে না। কোনো বদল তো হয়নি সিপিএম আমলে, তৃণমূল আমলের মধ্যে কোনো বদল হয়। বাড়ি ফিরতে পারবেন এরা? এই মুহূর্তে তো পারবে না। আমি নিজে এদেরকে নিয়ে সন্দেশখালী যারা আছেন
তাদের সাথে কথা বলে আমি দিল্লি থেকে বেরিয়ে এসে সন্দেশখালী যাব এবং এদেরকে নিয়ে সন্দেশখালী আজকে আমি মিনাখাতে যাব। আজকে এখানে দেখা করার পর আমি মিনাখাতে যাব। মিনাখাতে গিয়ে আমাদের বেশ কিছু কর্মীর বাড়িঘর ভাঙা হয়েছে তাদের সাথে দেখা করবো। আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে থাকার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে দিলীপ ঘোষ। আর এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। না, সে তো দিলীপ দা আমাদের পার্টির নেতা, পার্টির তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিঙ্ক্রোনাইজ করে গেলে ভালো হয়। পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে, বিভিন্ন যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি। 2,33,000 ভোট পেয়েছি আমরা, 1% ভোট কমেনি, ভোট বেড়েছে। উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্সটা দেখেন। ভোট মিটলেও রাজ্যে হিংসা অব্যাহত। বিজেপির কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ। মিনাখার আটপুকুর অঞ্চলের 113 নম্বর বুথে বিজেপি সমর্থকদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আনুমানিক 10 থেকে 12টি ঘর ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। ভোট পরবর্তীর পরও হিংসা অব্যাহত রয়েছে। এবার মিনাখার আটপুকুর অঞ্চলের 113 নম্বর বুথে বিজেপি সমর্থকদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর যা জানা যাচ্ছে 10 থেকে 12 জন বিজেপি কর্মী সমর্থকের ঘর ভাঙচুর করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী পশুপতি দাস। পশুপতি, দেখো শ্রীপর্ণা, ভোট পরবর্তী হিংসার পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের সন্দেশখালী সহ হালুয়া, মিনাখা, বসিয়ার, উত্তর দক্ষিণ বিভিন্ন জায়গায় কিছু না কিছু ঘটনা ঘটছে। কারণ যেখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রায় 29টা লোকসভা সিট পাওয়ার পরেও বিশেষ করে সন্দেশখালী ছিল 1 নম্বরে। যদি সন্দেশখালীর যে রেখা পাত্র প্রতিবাদী মুখ সে দাঁড়িয়েছিল, তার এজেন্সি দাঁড়িয়েছিল হাজি নুরুল ইসলাম, তিনি ছিলেন হাওড়া বিধানসভার বিধায়ক। ইতিমধ্যে কিন্তু হাজি নুরুল এখান থেকে প্রায় 2 লক্ষের উপরে ভোটে জিতেছেন। কিন্তু গতকাল থেকে বা ভোটের 4 তারিখের পর থেকে বসিরহাট মহকুমা জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর, তাদেরকে ভয় দেখানো একাধিক দেখাচ্ছে শাসক দল। ইতিমধ্যে শাসক দলের থেকে বলা হচ্ছে যে এরা সম্পূর্ণ ওদের নিজস্ব গোষ্ঠীতন্ত্র। ইতিমধ্যে বাবুপুকুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মিলন সর্দার তিনি জানান যে এটা তৃণমূল বিজেপি যে ভোটের সময় যে টাকা নিয়ে গন্ডগোল, সেই টাকার ভাগ বাটা নিয়ে তারা ভালো ভোট করতে পারেনি বলে সেই গন্ডগোল কিন্তু আমাদের দিকে ছুটছে বিজেপি কর্মী সমর্থকরা, এমনই দাবি করছেন তৃণমূল। তৃণমূল সম্পূর্ণ অস্বীকার করেছে যে এটা ওদের নিজস্ব ব্যাপার, এটা আমাদের কোনো ঘটনা নেই। ইতিমধ্যে ভোট পর্বে হিংসা জেলে মিনাখার আটপুকুর অঞ্চলের কচুরহোলা গ্রামের 113 নম্বর বুথের যে বিজেপি সমর্থকদের বাড়ি ঘর ভাঙচুর, বাইক ভাঙচুর সহ একাধিক ভাঙচুর করেছে বলে এমনই অভিযোগ করছেন বিজেপি কর্মী সমর্থকরা। এবং বেশ কিছু এলাকার মানুষ তারা কিন্তু এলাকার ঘরছাড়া হয়ে গেছে বলে তারা দাবি করছেন, কিন্তু সম্পূর্ণ এই বিষয়ে অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। শ্রীপর্ণা, ধন্যবাদ পশুপতি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাজ্য পুলিশের প্রত্যক্ষ মদতে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মিনাখার বিস্তীর্ণ অঞ্চলে সন্ত্রাস সৃষ্টি করছে। তারা আমাদের কার্যকর্তাদের বাড়িঘর ভাঙছে, ভয় দেখাচ্ছে এবং এলাকায় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের উচিত নিরপেক্ষভাবে এই ঘটনা বন্ধ করা এবং তৃণমূলের এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি। আমরা মিনাখার ঘটনা দেখালাম, এরপর দেখাবো আরো একটি ঘটনা। ভোটের পর বিজেপি নেতার বাড়ি ভাঙচুর এবং খুনের হুমকি। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার দীঘারপাড় অঞ্চলের কড়াকাঠি গ্রামের ঘটনা। বুধবার রাতে এক বিজেপি সমর্থকের বাড়িতে তৃণমূলের কিছু দুষ্কৃতী তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আর অভিযোগ, বিজেপি নেতার বাড়ির সদর দরজা ভাঙার চেষ্টা করা হয়, ভেঙে ফেলা হয় ঘরের জানলাও, দেওয়া হয় খুনের হুমকি। অভিযোগ অস্বীকার করেছে যদিও তৃণমূল। আপনাদেরকে মিনাখার ঘটনা দেখালাম, এরপর দেখাবো দক্ষিণ 24 পরগনার ঘটনা। সেখানে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার দীঘারপাড় অঞ্চলের কড়াকাঠি গ্রামের ঘটনা, যেখানে জানা যাচ্ছে যে বুধবার রাতে এক বিজেপির সমর্থকের বাড়িতে তৃণমূলের কিছু দুষ্কৃতী তাণ্ডব চালায়, এমনটাই অভিযোগ। এবং সেই অভিযোগে তীর উঠছে কিন্তু তৃণমূলের দিকে, যদিও বা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল। সদর দরজা ভেঙে ফেলা হয়েছে জানলাও। ঘটনার কথা অস্বীকার করছে তৃণমূল।
আপনারা দেখছেন ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে এবং প্রথমে দেখালাম মিনাখার সেই ঘটনা এবং এরপর দেখাচ্ছি দক্ষিণ 24 পরগনা। সেখানেও এক কর্মীর বিজেপি সমর্থকের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। বাড়ির সদর দরজা ভাঙার চেষ্টা করা হয় এবং তারপর বাড়ির জানলা, সেই জানলার কাচের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কাচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বাড়ির জানলার কাচ পর্যন্ত ভেঙে রয়েছে। অভিযোগের তীর উঠছে তৃণমূলের দিকে, যদিও তৃণমূল এই ঘটনার দায় নিতে অস্বীকার। প্রায় জনা 15-20 দুষ্কৃতী, যাদের কয়েকজনের মুখ বাঁধা ছিল, তারা আমার বাড়ির বাউন্ডারির পেছন থেকে ঢুকে আমার বাড়ির সদর দরজায় এসে প্রথমে হামলা চালায়। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাই। স্থানীয় পুলিশ প্রশাসনের আইসি আসে। পরে শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে ফোন করে সবিস্তারে এই ব্যাপারে জানতে চায়। তাকে বলা হয় কুপকাত অর্জুন সিং জয়ের ধ্বজা উড়িয়ে প্রবল পরাক্রম তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের। অন্যদিকে কোনো প্রভাবই ফেলল না বাম ব্রিগেড। ব্যারাকপুরের এই ফল নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া। ব্যারাকপুর উত্তর 24 পরগনার এই জায়গার নাম শুনলেই সবার আগে উঠে আসে অর্জুন সিং এর কথা। দীর্ঘদিন ধরেই এই এলাকায় আধিপত্য তাঁর। এই কেন্দ্রে অবাঙালি ভোট ফ্যাক্টর হয়ে আসছে বেশ কয়েক বছর ধরে। সেই ভোটের বেশিরভাগটাই নিজের ঝুলিতে তুলতে এতদিন নিশ্চিতভাবেই সফল হয়েছেন অর্জুন। এবারের সমস্ত বুথ ফেরত সমীক্ষাতে প্রতিফলন ছিল এই বিষয়টি। রাজনৈতিক বিশ্লেষকরাও এই নিয়ে দ্বিমত ছিলেন না। হিসেব বলছিল অর্জুন থাকবেন অর্জুনেই, কিন্তু 18তম লোকসভা নির্বাচনের ফল সম্পূর্ণ উল্টো কথা বলল। এবারই প্রথম ঘটল ব্যতিক্রম। শেষ হাসি হাসলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। কিন্তু কেন এমন হলো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অর্জুনের পরাজয়ের নেপথ্যে রয়েছে পদের লোভে তার বারবার দল বদল করা। এমনকি শাসক দলের সুবিধা নিয়েও তিনি গদ্দারি করতে ছাড়েননি। পাশাপাশি দুষ্কৃতী তাণ্ডবে বীতশ্রদ্ধ সেখানকার শান্তিপ্রিয় বাসিন্দারা। এর ওপর রয়েছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। 2019 লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে যখন বিজেপিতে যোগদানের হিড়িক উঠেছিল, তখন মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। বিপুল ভোটে জিতেও যান, তবে সাংসদ হওয়ার পর তিনি ফের তৃণমূলে ফেরেন। ব্যারাকপুর শিল্পাঞ্চলে কোনো উন্নতি করছে না কেন্দ্রের বিজেপি সরকার। রাজ্যবাসীর কাছে এই ইস্যু তুলে ধরে তিনি দল বদল করেন। এরপর সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে আবারও চলে যান বিজেপিতে। কিন্তু এবার মুছে গেল অর্জুনের অপ্রতিরোধ্য তকমা। এখন এক নজরে দেখে নেওয়া যাক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী ইতিহাস। ব্যারাকপুরে প্রথম ভোট সম্পন্ন হয়েছিল 1952 সালে। সেই ভোটে জয়ী হন কংগ্রেসের রামানন্দ দাস। এরপর জয়ী হন কংগ্রেসের সৌগত রায়। এরপর অঞ্চলটি চলে যায় বামেদের দখলে। সেই সময়কার বাম নেতা তরিত বরণ তোপদার দীর্ঘদিন ধরে রাজত্ব চালান এখানে। এরপর 2019 সালে জয়ী হন অর্জুন সিং। 2024-এ এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক 64,438 ভোটে অর্জুন সিংকে পরাজিত করলেন। এখন দেখা যাক পার্থ জামানায় নতুন কি সমীকরণ পান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ। রেশন বন্টন দুর্নীতি মামলায় আবারও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে আগামী সপ্তাহে তাকে আবারও সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে ইডি দফতরে বুধবার ডেকে পাঠানো হয়েছিল অভিনেত্রীকে, কিন্তু তিনি হাজিরা দেননি। সূত্রের মারফত যা জানা যাচ্ছে যে বিদেশে থাকার কারণে ইডি দফতরে যেতে পারেননি ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবারের পর তাকে ডাকা হলে তিনি সিজিও কমপ্লেক্সে যেতে পারবেন ইমেল করে জানিয়েছেন অভিনেত্রী।
আজ মধ্যরাত থেকে বাতিল থাকছে বহু ট্রেন। 6 তারিখ 12টার পর থেকে রাত 12টার পর থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত শিয়ালদা উত্তর শাখার বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি কিছু ট্রেন দমদম স্টেশন পর্যন্তই চালানো হবে, এমনটাই জানানো হচ্ছে রেল কর্তৃপক্ষের তরফে। শিয়ালদা উত্তর শাখার সমস্ত ট্রেন 12 কোচের করা হচ্ছে, আর যার জেরে বেশ কিছু ট্রেন বাতিল থাকছে বলে খবর। আজ রাত 12টার পর থেকে বেশ কিছু ট্রেন বাতিল থাকতে চলেছে। রবিবার দুপুর 2টো পর্যন্ত বাতিল থাকছে শিয়ালদা উত্তর শাখার বেশ কিছু ট্রেন, এবং পাশাপাশি কিছু ট্রেন দমদম স্টেশন পর্যন্তই চালানো হবে, এমনটাই রেল কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে। শিয়ালদা উত্তর শাখার সমস্ত ট্রেন যেহেতু 12 কোচের করা হচ্ছে, যার কারণেই বেশ কিছু ট্রেন কাজের জন্য বাতিল থাকছে শনিবার আজ 12টা থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত। 6 তারিখ 12টার পর থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল থাকছে। 12 কোচের ট্রেন শিয়ালদা উত্তর শাখার বেশ কিছু ট্রেন বাতিল থাকছে। জানবো এই প্রসঙ্গে বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন শোভাঞ্জন দাশগুপ্ত। শোভাঞ্জন, যেটা বিষয় সেটা হচ্ছে যে 12 কোচের গাড়ি হচ্ছে সমস্ত ট্রেনগুলোকে, শিয়ালদা উত্তর শহরতলির যে ট্রেনগুলো সেগুলোকে করা হচ্ছে। গত এপ্রিল মাস থেকে সেটার কাজ শুরু হয়েছে, কিন্তু যেহেতু লোকসভা নির্বাচন ছিল সেই জন্য সেই কাজ সম্পূর্ণ করা যায়নি। প্রথম ঠিক ছিল যে জুন মাসের 1 তারিখ থেকে উত্তর শহরতলির যে ট্রেনগুলো আছে, অর্থাৎ মেন লাইন কৃষ্ণনগর এবং বারাসাত, ডানকুনি, এই সমস্ত যে লাইনগুলো সমস্ত ট্রেনই 12 কোচ করা হবে। কারণ নিত্যযাত্রীদের অভিযোগ যে শিয়ালদা সাউথ সেকশনে যে ট্রেনগুলো সমস্তই 12 বগি, কিন্তু যেহেতু এই উত্তর শহরতলির ট্রেনগুলো 12 বগি নয়, ফলে প্রচন্ড ভিড় হয় অফিস টাইমে এবং বাদুড়ঝোলা হয়, তাদের যেতে হয়। তো সেই প্রসঙ্গেই রেল জানিয়েছিল যে যতক্ষণ না প্ল্যাটফর্ম সম্প্রসারণ করা যাবে শিয়ালদায়, ততদিন কিন্তু এই কাজ সম্পূর্ণ হবে না। তো সেই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ প্রায় শেষ। ইন্টারলকিং এর কাজ শুরু হবে আজ মধ্যরাত থেকে, চলবে রবিবার দুপুর 2টো পর্যন্ত। শোভাঞ্জন, যা বলা হচ্ছে যে ট্রেন আজকে রাত 12টার পর থেকে কিছু সংখ্যক কমে যেতে পারে রবিবার দুপুর 2টো পর্যন্ত, কিন্তু কোথাও আবার যা জানানো হচ্ছে যে দমদম স্টেশন পর্যন্তই চলবে ট্রেন। সেখানে কি সমস্ত ট্রেনই দমদম পর্যন্তই চলবে, নাকি কিছু ট্রেন শিয়ালদা পর্যন্ত পৌঁছবে? না, ত্রিপর্ণা, বিষয়টা ঠিক সেরকম নয় যে সমস্ত ট্রেনই দমদম পর্যন্ত চলবে। কিছু ট্রেন শিয়ালদা পর্যন্ত যাবে, কিছু কিছু ট্রেনের রুট ডাইভার্ট করা হয়েছে যেগুলো দমদম অব্দি যাবে, আবার দমদম থেকেই সেগুলো ফেরত যাবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, 4টি যে এক্সপ্রেস ট্রেন সেগুলো কিন্তু রবিবার দুপুর 2টো পর্যন্ত, আজকে মধ্যরাত থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত কলকাতা স্টেশন থেকে ছাড়বে। তার মধ্যে রয়েছে শিয়ালদা আজমের এক্সপ্রেস, হাটেবাজার এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস এবং আসানসোল এক্সপ্রেস। যে ইন্টারসিটি যে এক্সপ্রেস আছে সেটা কিন্তু কলকাতা স্টেশন থেকে ছাড়বে আজকে মধ্যরাত থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত। ধন্যবাদ শোভাঞ্জন। এই প্রসঙ্গে একটা গরমের দাপটে নাজেহাল রাজ্য, আর এরই মাঝে সুখবর শোনালো আবহাওয়া দফতর। গরম থেকে মিলবে এবার মুক্তি, বাংলায় ঢুকতে চলেছে বর্ষা। কলকাতায় আগামী 7 দিন ঝড় এবং বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। 10 থেকে 29 জুনের মধ্যে বর্ষা ঢুকতে চলেছে পশ্চিমবঙ্গে, খবর আবহাওয়া দফতর সূত্রে। বঙ্গে গরমের দাপট চলছে, তবে এরই মাঝে সুখবর শোনাচ্ছে আবহাওয়া দফতর। বর্ষা ঢুকতে চলেছে বাংলায়, মুক্তি পেতে চলেছে গরম থেকে এবার বাংলা। কলকাতায় আগামী 7 দিন ঝড় বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা। 10 থেকে 29 জুনের মধ্যে ঢুকতে চলেছে বাংলায় বর্ষা। জানবো এই বিষয়ে বিস্তারিত, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অভিষেক সিংহ। অভিষেক, কবে থেকে ঢুকছে বর্ষা বাংলায়?
দেখো শিবর্ণা, তোমাকে আমি শুরুতেই জানিয়ে রাখবো, কলকাতায় আগামী 7 দিন ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পারছি। আংশিক মেঘলা আকাশ থাকবে এবং গরম থেকে মিলবে মুক্তি, তাপমাত্রাও কমবে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে 10 থেকে 29 জুনের মধ্যে পশ্চিমবঙ্গে ঢুকতে চলেছে বর্ষা। তবে আজ থেকে আগামী দুদিন তাপমাত্রা সামান্য কমবে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। ইতিমধ্যেই মাঝ বর্ষা প্রবেশ করেছে বিভিন্ন জায়গায় এবং উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। জুন মাসের মধ্যেই দক্ষিণবঙ্গের দিকেও বর্ষা আসতে পারে বলে অনুমান করছে আবহাওয়াবিদরা। তবে বলাই যেতে পারে এই যে তীব্র অস্বস্তি এবং তীব্র যে গরম, সেখান থেকে কিন্তু মুক্তি মিলবে এবং কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ অভিষেক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।